প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মাড়ির রোগ ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার সৈয়দ তামিজুল আহসান রতন 1957 সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বিভিন্ন সময় জাতীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি রতনস ডেন্টালে প্রধান কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই যে মাড়ির রোগ, আমরা জানি যে দাঁত, মাড়ি, মুখ এই বিভিন্ন অংশের বিভিন্ন রকমের রোগ হতে পারে। তার মধ্যে মাড়ির কমনলি কি কি সমস্যা হয়ে থাকে? ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন। কারণ সমস্ত শরীরে যেরকম একটু আগে বললেন যে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, তো অসুখটা সোর্সই হচ্ছে মুখ। এত বড় রাস্তা আর সমস্ত শরীরের মধ্যে নাই, যা আছে ছোট ছোট ছিদ্র, যে ছিদ্রগুলো দিয়ে ইনফেকশন ঢুকতে পারে না। কিন্তু মুখ এত বড়, যেখানে প্রচুর ব্যাকটেরিয়া আছে, ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা প্রথমে লোকাল জায়গাতেই হয়, সেটা হলো সেটাকে আমরা বলি মাড়ি এবং দাঁত। এখান থেকে খাদ্যকণাগুলো লেগে থাকে, ভালো করে পরিষ্কার হয় না, তখন প্রদাহ শুরু হয়ে যায়। প্রথমে মাড়ির প্রদাহ শুরু হয়, এরপরে দাঁতকে অ্যাটাক করে। দাঁতের এনামেলগুলো ক্ষয় হয়, ভিতরে ক্ষয় হতে থাকে এবং আস্তে আস্তে এগুলা সেন্সিটিভ হয় এবং ব্যথা হয়। মাড়ির প্রবলেম হলে গাম ব্লিডিং হয়, ব্যাড ব্রিদিং হয়, এইসব সমস্যাগুলো হয়। কিন্তু অনেকে বুঝতে পারে না যে তার গামে মুখে কেন দুর্গন্ধ হচ্ছে, সে কাউকে বলতেও পারে না। কিন্তু এটা খুবই বেসিক জিনিস, প্রপার তার ব্রাশিং হচ্ছে না, যার ধরুন এই প্রবলেমগুলো পরিচর্যার অভাবে হচ্ছে তার এই সমস্যাগুলো। অনেকেই বলে থাকেন যে তার দাঁত নড়ছে, কিন্তু এই বয়সে তার দাঁত নড়ার কথা না। তো একজন মানুষের এই দাঁত নড়ার পেছনে এটা খুব সিম্পলি যদি আমরা মনে করি যে একটা মাটির মধ্যে একটা খুঁটি গাঁথা আছে, সেইখানে দুইটা তিনটা শর্ত। একটা হচ্ছে যদি খুঁটির গোড়াটা ক্ষয় হয়ে ছোট হয়ে যায় তাহলে নড়বে, অথবা যে মাটির মধ্যে আছে চাপা দিয়েছে চারপাশ থেকে মাটি সরে যায়, যেটা দাঁতের সঙ্গে আমরা হাড় এবং পেরিওডন্সিয়ামের তুলনা করতে পারি। একজন মানুষের দাঁত নড়ে কেন? এই দাঁত এই জন্য, এই যে খাদ্যকণাগুলো লেগে থাকতেছে দাঁতের গোড়ার চারিদিক দিয়ে, সে হয় কি তখন হইতে ব্যাকটেরিয়া গ্রোথ ওখানে বেড়ে যায়। ব্যাকটেরিয়া গ্রোথ বেড়ে গেলে ব্যাকটেরিয়ার ওইখানে অ্যাসিড ফর্মেশন হচ্ছে, ব্যাকটেরিয়া টক্সিন সিক্রেশন হচ্ছে। টক্সিন সিক্রেশন হওয়ার ফলে কি হচ্ছে, ওই যে বোনগুলো, যে গর্তের মধ্যে একটু আগে যেটা বললেন যে একটা মাটির মধ্যে একটা জিনিস থাকে, আস্তে আস্তে মাটিটা ধস শুরু হয়ে যায়, ক্ষয় শুরু হয়ে যায়, দাঁতের চারপাশে হাড়টা ক্ষয়ে যায়। হাড়টা কত আসল জিনিস, গাম তো তাকে ধরে রাখার মতো কোনো শক্তি নাই। যখন হাড়টা ক্ষয়ে যায় তখন আস্তে আস্তে নিচে নেমে যায়, তখন দেখা যায় দাঁতটা আস্তে আস্তে করে নড়ছে। কোনো একটা পর্যায়ে প্রথম দিকে যদি এই নড়া অবস্থায় রুগী আসে, তাহলে আমরা এটা রাখতে পারি। 1/3 পর্যন্ত দাঁত যদি একদম নড়েই যায়, তাহলে তখন আর কিছু করার থাকে না। কিন্তু এর আগে তাকে তো অ্যালার্ম করছে যে তার নড়ে যাচ্ছে। আমরা এটি কি করে রক্ষা করা যায় সে বিষয়ে শুনবো। তার আগে আরো কিছু সমস্যার বিষয়ে জানতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে দাঁত নড়ে যাওয়া, জানলাম আমরা, আর একটা হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। এইটাও মাড়ির কমন একটি সমস্যা। একজন মানুষের মাড়ি থেকে রক্ত পড়ে কেন? মাড়ি থেকে রক্ত পড়ে এই জন্য, যখন তার এই গামগুলো ইনফ্লাম হয়ে যায়, ফুলে যায়, তখন হয় ক্যাপিলারি ডাইলেশন বলে আর কি, যে রক্ত নালীগুলো যেগুলো ছোটো ছোটো আছে যখন খোঁচা লাগে তখনই তার গাম ব্লিডিং স্টার্ট হয়ে যায়। মাড়িটা যদি টাইট কন্ডিশনে থাকে তাহলে খোঁচা লাগলেও কিছু হয় না, কিন্তু যখন ফুলে যায় তখন তার ব্লিডিংটা হয়। সাধারণত এই ফুড ডেব্রি জমেই বেশি করে, বিশেষ করে পার্টিকুলার কোনো একটা দাঁতেও যদি খাওয়ার জমে যায়, একদিনের বেশি যদি সেটা হয়ে যায়, ওখানে খোঁচা দিলেও দেখা যাবে ওখানে ব্লিডিং হচ্ছে। তার মানে বুঝতে হবে যে খাদ্যকণাগুলোতে লেগে থাকতেছে, প্রপার তার ব্রাশ হচ্ছে না। এটা নরমালি যে কোনো মানুষের হতে পারে, পরিচর্যার অভাবে যে কোনো এজে হতে পারে। কিন্তু যথেষ্ট পরিচর্যা নেওয়ার পরেও কখনো কখনো দেখা যায়, বিশেষ করে গর্ভবতী মায়েদের বেলায় তাদের গাম ব্লিডিং এটা হয় কেন? গাম ব্লিডিং বিভিন্ন কারণে হতে পারে। লোকাল সোর্সটা আমরা দূর করলাম। আমরা যখন রুগীগুলো আসে এসে বলে গাম ব্লিডিং হচ্ছে, আমরা কয়েকদিন আগে আমরা একটা রুগী দেখলাম, তো ওরাল হাইজিন ভালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ব্লাড প্রেশারের কোনো ওষুধ খান? বলে জি, আমি ব্লাড প্রেশার ওষুধ খান। এটা একটা সোর্স।
ব্লাড প্রেশারের কতগুলো ড্রাগ আছে যেগুলো গামগুলো ফুলে যায়। আর যখন প্রেগনেন্সি যে স্টেজ যখন হয় তখন দেখা যায় কি তার হরমোনাল চেঞ্জ হয়। হরমোনাল চেঞ্জ হলে কি হবে কি মাড়ি বার্নিংটা শুরু হয়, মাড়িগুলো ফুলে যায়। এমন এমন ক্ষেত্রে দেখা যায় যে বড় বড় একটা টিউমারের মতো গ্রোথ হয়ে যায়, যাকে আমরা এপিউলিস বলি। এই জিনিসগুলো এটাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। এটাকে আমরা প্রেগনেন্সি জিঞ্জিভাইটিস বলতেছি। আর যে সমস্ত মাড়িগুলো এমনি ফুলে যাচ্ছে তখন আমরা বলি কি হাইপারপ্লাসিয়া জিঞ্জিভাইটিস। তো এগুলার রিমেডি আছে, এগুলার চিকিৎসা আছে, সবগুলো সমাধান আছে, কোনো কিছু ঘাবড়াবার কিছু নাই। কখনো কখনো কি এরকম হয় যে সিস্টেমিক ডিজিজ বা শরীরের অন্য কোনো রোগের কারণে তার গাম ব্লিডিং হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি তার গাম ব্লিডিং হয়। একটু আগে যেটা বললাম যে ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছে, ওষুধের কারণে হচ্ছে তার। হ্যাঁ, আবার ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, এগুলাতে তো সেদিন একটা লোক এসে বললো তার ওরাল হাইজিন ভাজো, তো আমি বলতেছি আমার গাম ব্লিডিং হচ্ছে। আমি ওরা চেক করে দেখলাম না, আমি বলছি কী হয়েছে আপনার? বলে আমি তো খুবই দুর্বল, আমার চিকুনগুনিয়া হয়েছে। আমার ইট ইজ দ্য সোর্স, যে এই প্লেটলেট কাউন্ট কমে যাওয়া যখনই যায় তখন অ্যানিমিক টাইপের হয়ে যায় মানুষ, তখন তার মানে টাচ করলেও ব্লিডিং হয়, গামগুলো ফুলে যায়। হ্যাঁ, ইভেন দেখা যায় পার্পলিক স্পটের মতো হয়ে থাকে সমস্ত শরীরে। ডেঙ্গু ফিভার, বিশেষ করে ডেঙ্গু ফিভারে লিভারের রোগী যারা আছে তাদের জন্য গাম ব্লিডিং হয়। এরকম অনেক রোগী হয়। তখন আমরা সিস্টেমে চলে যাই। যখন দেখি যে আমরা লোকাল সোর্স ভালো হয়ে গেছে, কিছু নেই, কিন্তু তার গাম ব্লিডিং হচ্ছে এবং ব্যাড ব্রিদিং হচ্ছে, দ্যাট ইজ সোর্স অফ দ্য লিভার। এরপরে আসি এই যে বললেন ব্যাড ব্রিদিং, যেটা শুরুতে একটু বলছিলেন যে ব্যাড ব্রেথ বা তার মুখে দুর্গন্ধ হওয়া। তা একজন মানুষের মুখে দুর্গন্ধ হয় কেন? একটু ক্লু দেই। কারো এরকম হয় যে তার পুরো মুখ ক্লিন আছে, লোকাল কজ নাই, ক্যালকুলাস, জিঞ্জিভাইটিস কিছুই নাই, তারপরও গন্ধ। হ্যাঁ, ইটস অ্যাবসলিউটলি ফ্রম লিভার। কমনলি প্রাইমারি কজ কি, এবং যাদের ক্লিন আছে তাদেরও গন্ধ হয়? ইটস অ্যাবসলিউটলি ফ্রম দ্য লিভার। সিস্টেমিক রিগার্জিটেশন হয়। কারো দেখা যায় যে সে গ্যাস্ট্রিকের জন্য তার বেরিয়ে আসে, নিজেও পায় এবং পাশে যারা থাকে তারাও পায়। এটা এই জন্যে তাকে লিভার ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে যে তার লিভারে কোনো প্রবলেম আছে কিনা, অ্যাসিডিটি যদি থাকে, তার রিগার্জিটেশন কীরকম হয় সেটা দেখাতে হবে। তাহলে দেখা যাবে এগুলো সলভ হয়ে গেছে। মানে লোকাল কজ না থাকলে তখন সিস্টেমিক কজের দিকে মনোযোগ দিতে হবে। এই যেই সমস্যাগুলি আপনি বললেন যে গাম ব্লিডিং, মুখে দুর্গন্ধ, দাঁত নড়ে যাওয়া সহ যেই সব সমস্যা মাড়ির হয়, এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, রক্ষা পাওয়ার জন্য? পরিত্রাণ পাওয়ার তো উপায় খুব সহজ। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই প্রবলেম। হ্যাঁ, তাদেরকে আমরা নর্মালি ইন্টারন্যাশনালি বলি 6 মাস পর ডেন্টিস্টের কাছে যাওয়া এবং চেক আপ করা। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া 4 মাস পর বয়সের পর থেকেই যখন তার দাঁত ওরা শুরু হবে তখন থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের দেখা যায় মুখের মধ্যে সৌর হয়, অনেক দুধ লেগে থাকে। যাদের ডায়াবেটিস রোগী তাদের ওরাল হাইজিনটা ঠিক থাকে না, এই জন্য তাদের 3 মাস পর পর ডেন্টিস্টের কাছে যাওয়া, তাহলে তারা ওরাল হাইজিনটা মেনটেন করতে পারবে। ডাক্তার তাকে কাউন্সিলিং করবেন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে। আমাদের ডেন্টাল সোসাইটির এখন একটা রেগুলেশন শুরু হয়ে গেছে যে কোয়াকের কাছে যেন কোনো রুগী যেন না যায়, কারণ তারা ম্যাল প্র্যাকটিস করে। যারা যেন ডেন্টাল সার্জন সারা বাংলাদেশে ন্যূনতম বিডিএস ডিগ্রির কাছে অন্তপক্ষে যেন যায়, তাহলে ভালো একটা অ্যাডভাইস তারা পাবে। তো এই যে মুখের মধ্যে খাদ্যকণা জমে যাওয়া, যেটা ম্যাক্সিমাম মুখের রোগের, বিশেষ করে মাড়ির রোগের সোর্স, যেটা মুখে দুর্গন্ধ হওয়া, দাঁত নড়ে যাওয়া, ক্যালকুলাস বা প্লাক জমা, এটা যাতে না পড়তে পারে সেজন্য কি করা? আমি দুটো অ্যাডভাইস করবো। লাস্ট 15-20 ইয়ার্স আমি এটার উপর একটা রিসার্চ করেছি এবং এটার উপরে আমার একটা পিএইচডি। আমি প্রত্যেকটা রোগীকে অ্যাডভাইস করি যে 1% রোগীও যদি সুইট কন্টেনিং টুথপেস্ট রাত্রেবেলা ব্যবহার করে, দেখা যায় পেস্টটা এত স্টিকি এবং এত অ্যাডহেসিভ, এই গামের ফাঁকে ফাঁকে ঢুকে থেকে যায়, তার মিষ্টিটা তার কমে না। যদি 1% লোকেরও যদি গামে 2 দাঁতের ফাঁকে যদি এই পেস্টটা লেগে থাকে, তাহলে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার মেন খাবার হচ্ছে মিষ্টি, তখন ব্যাকটেরিয়ার গ্রোথটা আরও বেশি বেড়ে যায়, অ্যাসিড ফর্মেশন তখন বেশি হয়ে যায়, ডিকে মোর হয়ে যায়। এই জন্য আমি বলি যে পেস্টের রোল আছে, কিন্তু এমন না যে না ওইটাই আমাকে করতে হবে। শুধু ব্রাশ দিয়ে রিমুভ দ্য ফুড ডেব্রিজ, অথবা যে কোনো লিকুইড মাউথওয়াশ 2-1 ফোঁটা ব্রাশে নিয়ে ওইটাতে যদি ব্রাশ করে, ইটস অ্যাক্টস অ্যাজ অ্যান্টিসেপটিক, ইটস অ্যাক্টস অ্যাজ এ মাউথওয়াশ, ইটস অ্যাক্টস অ্যাজ এ পেস্ট। এটা কি তাহলে প্রথমে ব্রাশ দিয়ে করে তারপর মাউথওয়াশ দিয়ে নিতে হবে না, মাউথওয়াশ গ্লাসে নিতে হবে, কুলি না করে সেটা ব্রাশে নিয়ে ব্রাশ দিয়ে ব্রাশ করবে, তাহলে হবে। দেখে যে আমার এই লাস্ট 15-20 ইয়ার্সে কোনো রোগী কিন্তু ডিটেরিয়েট করে নাই।
এটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। এবং ওরাল হাইজিনও তাদের ভালো থাকে, ব্যাড ব্রিদিংও হয় না, এবং সকালবেলা উঠে তারা মুখের মধ্যে কোনো দুর্গন্ধও পায় না। সকালবেলা নাস্তা খাওয়ার পরে তারা যে কোনো একটা পেস্ট ইউজ করতে পারে যেটা পছন্দনীয়, ইন্টারন্যাশনালি রিকগনাইজ। সেই ধরনের একটু পেস্ট নিয়ে সে প্রথমে যদি মনে করে যে তার দাঁতগুলো খুব সেন্সিটিভ, দাঁতে লাগিয়ে দিয়ে যে সমস্ত এরিয়াগুলো সেন্সিটিভ, তার ঠিক 2 থেকে 3 মিনিট পরে উনি ব্রাশ করুক। তাতে হবে কি, যে দাঁতগুলো সেন্সিটিভ, মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে, ডেন্টাল টিউবগুলো আমরা মেডিকেল ডেন্টাল এতে বলি, সেই জিনিসগুলো ব্লক হয়ে যায়, শিরশির ভাবটাও কমে যায়। এবং সারাদিনে আমরা যত কথা বলি, যদি পেস্ট লেগেও থাকে, স্যালাইভা ইজ দ্য সেলফ ক্লিনার। মুখ থেকে যত থুতু বেরোয়, এটা সেলফ ক্লিনার, এটা সেলফ ক্লিন করে মুখটাকে সে ময়েশ্চার করে রাখে, যার ধরুন পেস্ট লেগে থাকতে পারে না, ব্যাকটেরিয়ার গ্রোথও তখন হতে পারে না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই পরামর্শগুলি শুনে আমাদের দর্শকরা অনেক সতর্ক হবেন এবং মুখ ও দাঁতের যত্ন নেবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাড়ির রোগ ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের পরামর্শ নিয়েই সাজাতে চাই, তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে: নাক ডাকার জন্য তার ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়লে তার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, তার হার্টে ইরেগুলার হার্টবিট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ওয়ান অফ দ্য কজ হচ্ছে এই নাক ডাকা। নাক ডাকার কারণে মেশিনারিজ অ্যাক্সিডেন্ট হয়, নাক ডাকার কারণে তার স্মৃতিশক্তির হার হ্রাস পায়, ডে ওয়ার্ক পারফরমেন্স লুজ করে, এবং দেখা যায় যে কোনো কাজে তার আগ্রহটা থাকে না। এবং হেডেক, মর্নিং হেডেকের কজ এখন বলা হয় 30% কেস ইট ইজ ডিউ টু স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা। কাজে এটার এফেক্ট তো মারাত্মক, এবং এটার থেকে এখন বলা হচ্ছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট টাইপ 2 ডায়াবেটিস, যেটা তারও কজ হচ্ছে এই স্লিপ অ্যাপনিয়া। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।